বন্ধুরা, এই কাহিনী শেষ হবার নয়, এই বৃষ্টি প্রীতমের কাহিনী শেষ হওয়ার নয়। যত ভেতরে ঢুকছি তত নতুন নতুন তথ্য উঠে আসছে, বলতে পারে নতুন নতুন চমক, যেটা মানে আমরা ভাবতেই পারি না যে এতটা প্রি প্ল্যানিং, মাস্টার মাইন্ড প্ল্যানিং, ক্রিমিনাল প্ল্যানিং মানুষ করতে পারে। এগুলো আমরা মানে সিনেমাতে দেখি, মানে এরা সিনেমাকেও হার মানিয়ে ফেলেছে। আজকে তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো। আজকে তোমাদেরকে আমি বলবো কলকাতা থেকে শিলিগুড়িতে পালিয়ে যাওয়া এবং শিলিগুড়িতে রোগ নামক একটা নাটক করে দুর্গাপুরে ঢোকা, এর সাথে ঠিক আর কোন কোন মাথা আছে, কারা মিলে, কোন তিনজন মিলে এই প্ল্যানটা করেছিল, কোন তিনজন এই প্ল্যানের সঙ্গে সামিল, এবং সেই প্ল্যানটা তাদের মানে নিজেদের ইচ্ছে মতো প্ল্যানটাকে সাজিয়ে এবং সেটাকে একদম একটা সাকসেসফুল জায়গায় তারা নিয়ে আসতে পেরেছে। কিন্তু হঠাৎ করে তারা বুঝতে পারেনি মাঝপথে এরকম মানে জিনিসটা ঘুরে যাবে, ওদের প্ল্যানটা যেভাবে ঘুরে যাবে ওরা সেটা বুঝতে পারেনি। প্ল্যানটাকে ওরা একদম অ্যাকুরেট জায়গা মতো নিয়ে গেছে এবং সেই অনুযায়ী কিন্তু ওরা আগাচ্ছিল। এটা যদি আমরা ধরিয়ে না দিতাম তাহলে আমরা অনেক বেশি আরও বোকা হতাম এবং আরও হয়তো 1-1.5 বছর এই একই নাটক চলতো, তারপরে নতুন আবার কোনো কনসেপ্ট নিয়ে এখানে আসতো। মানে এটাই হচ্ছে এদের মেইন প্ল্যান। আজকে তো তোমাদের সবটাই বলবো, তার আগে বলতে চাই তোমাদের ভিউয়ার্সদের বেশ কিছু কোশ্চেন ছিল এই বৃষ্টি প্রীতম রিলেটেড। যে যে মিথ্যেটা ওরা শুরু করেছিল একদম শুরু থেকে, একদম বৃষ্টির চ্যানেলের ডে 1 থেকে যে মিথ্যেটা শুরু করেছিল, সেই মিথ্যে নিয়ে তোমাদের ভিউয়ার্সদের কিছু কমেন্টস আমি পেয়েছি। তোমরা কমেন্টস নয়, তোমরা বলতে পারো আমাকে কিছু কোশ্চেন করেছো এবং তার উত্তর ভিডিওর মারফত তোমরা আমাকে দিতে বলেছো। তো আমি একটু সময় নিয়েছিলাম, সময় মানে কালকে আমি ভিডিওটা পোস্ট করি, সেখানে কমেন্টস করেছিলে। তো আমি বলেছিলাম ঠিক আছে অবশ্যই আমি ভিডিও করব। সেই ভিডিও কিন্তু এই ভিডিওটার পরেই আসবে, হয়তো 8টা 8:30 নাগাদ আমার ওই ভিডিওটা পোস্ট হবে। তোমাদেরকে এবং আমাদেরকে, আমরাও তো ভিউয়ার্স ছিলাম, ডে 1 থেকে কিভাবে বোকা বানিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্টেজে, সেগুলো তোমাদেরকে আজকে আমি ওই ভিডিওতে পুরোপুরি ধরিয়ে দেব। ডেট ধরে, টাইম ধরে, লোকেশন ধরে, প্রুফ সহ সবটা দেবো। চলো শুধু দেখতে থাকো, শুধু দেখতে থাকো। এইটুকু এই একটা বেলা টাইম নিয়েছিলাম শুধুমাত্র ইনফরমেশনগুলো কালেক্ট করার, সঠিক ইনফরমেশন এবং সঠিক জায়গা থেকে সঠিক ইনফরমেশন নিয়েছি। এই যে এই ভিডিওগুলো করছি, এখান থেকে তোমরা নিশ্চয়ই এতটুকু তো বুঝতে পেরেই গেছো যে আমরা কোথা থেকে ইনফরমেশন পাচ্ছি, মানে ঠিক কত দূর গেছি। আমি এখানে ডিরেক্টলি বলতে পারছি না, আশা করি তোমরা সবটা বুঝতে পেরে গেছো, নতুন করে বোঝানোর কিছু নেই। তারপরেও তোমাদেরকে বলবো যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্টস করবে। তার উত্তর কিভাবে দিতে হয়, কিভাবে, হয়তো সব কিছু আমি এখানে ভিডিও তো বলতে পারবো না, সোশ্যালি বলতে পারবো না, পার্সোনালি উত্তর দেওয়ার জায়গা অবশ্যই আছে। নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে সেইভাবে তোমাদেরকে জানাবো, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। যাই হোক, চলো ভিডিও তো শুরু করবো, একটু ইন্ট্রোটা দিয়ে নিই। সবাই পাশে থেকো, সাথে থেকো, আমি জানি সবাই সাথে আছো, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আগে শুরু করছি যে এই যে প্ল্যানটা দুর্গাপুর, মানে দুর্গাপুর না সরি, কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার দিন অর্ণব মণ্ডল সাথে ছিল। তোমরা জানোই যে যে বাসে করে যাওয়ার কথা ছিল প্ল্যানেট থেকে ওরা পালিয়েছে। তার আগেই ওরা ধরা পড়ে গেছিলো, ওরা বুঝতে পেরে গেছিলো যে ওরা ধরা পড়ে গেছে বৃষ্টি তার এক্স হাজব্যান্ডের কাছে। সেই জন্য তড়িঘড়ি ওদেরকে পালাতে হয়েছে। পালানোর সময় ওরা ওদের যেটুকু পেরেছে, সোনা গয়না থেকে শুরু করে জামা কাপড়, ল্যাপটপ, এগুলো নিয়েই পালিয়েছে। আর প্রীতম কিছুই নিতে পারেনি। প্রীতমের বাবা পরে এসে প্রীতমকে জামা কাপড় দিয়ে গেছে, তারও প্রমাণ আছে, বলে কথাগুলো বলতে পারছি। যাই হোক, আমি তো তোমাদেরকে সবটাই বলেছি। এবার তোমাদেরকে বলি, যখন ওরা কলকাতা থেকে পালিয়ে শিলিগুড়িতে যায়, ওরা জানতো না, প্রথমে মালদায় যায়, মালদা থেকে ফোন করা হয় বান্ধবীকে, আমি তো সেগুলো বলেই দিয়েছি সমস্ত কিছু। শিলিগুড়িতে যাওয়ার পরে দেখো একটা জায়গায় আমি আছি, আমার আশেপাশে তো একটা দুটো লোক থাকবে না, অনেক লোক। বিশ্বাস করো বন্ধুরা, একটা দুটো নয়, এরকম হাজার মানুষ, হাজার প্রমাণ সহ উঠে এসেছে। হাজার মানুষ, হাজার প্রমাণ সহ। সবাই সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না, কারণ সোশ্যাল মিডিয়া তো একটা ভাইরাস টাইপের। যতই আমরা বলি এখানে নেগেটিভ আছে, পজিটিভ আছে, এটা কিন্তু একটা ভাইরাস টাইপের, ম্যান টু ম্যান স্প্রেড করে। সেই জন্য সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না, কিন্তু তারা প্রত্যেকে রাজি জায়গা মতো গিয়ে তারা স্টেটমেন্ট দেবে। প্রত্যেকে রাজি, তাদের কাছে যা ডকুমেন্টস আছে, যা যা কিছু আছে। আর একটা আমি প্রমাণ হিসাবে উঠে আসছি, আমার থেকে বড় প্রুফ কি হয়, সেখানে আমি একা নই, হাজার হাজার মানুষ উঠে আসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আমি তো অনেক কিছু তোমাদের সামনে ক্লিয়ার করেই দিয়েছি। যাই হোক, এবার বলতে চাই, তো সেখান থেকে খবরটা আমি কালকে পাই, আমাকে তারা জানায় প্রয়োজন পড়লে তারা আসবে, সেটাও বলেছে, সোশ্যাল মিডিয়ায় আসবে না কিন্তু জায়গা মতো আসবে।
তো যখন এরকম ঘটনা ঘটে, যে বাড়িটাতে প্রথম আর কি বৃষ্টি আর প্রীতম ভাড়া যায়, মানে যেই বান্ধবীর কাছে গিয়ে উঠেছিল, তারা যে বাড়িটা ঠিক করে দিয়েছিল, যেহেতু কোনো ডকুমেন্টস ওরা শো করেনি, তো সেখানে সেই বাড়িতে যাওয়ার পর বললাম তো ওদের নোংরামির জন্য ওই বাড়িটা থেকে ওদেরকে তুলে দেওয়া হয়েছে। এবার যখন এই নোংরামিগুলো আরও দিনে দিনে সামনে আসছে, আর শুধু নোংরামি নয়, ওরা প্রত্যেকটা মানুষের সাথে খুব খারাপ মানে ব্যবহার করেছে, সবাইকে ইউজ করেছে। এবার ইউজ করার পর নিজেদের স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, যেই কার্য চরিতার্থ করে ফেলার পরে তাদেরকে ছুঁড়ে ফেলা, বলতে পারো তাদের নামে আজে বাজে কথা। আর বৃষ্টির এটা হ্যাবিট, বৃষ্টির এটা এখন থেকে না, আমার মনে হয় বৃষ্টির এটা শুরু থেকেই। আমার মনে হয় ওরা এই জন্য কোনো সাইকেট্রিকের প্রয়োজন। আমি এটা ঠাকুরপোকে বলবো যে এটা চলতে, অবশ্য ঠাকুরপোকে বলে কি হবে, দুজনেই তো একই একই মানে গোয়ালের গরু বলতে পারো। দুজনের কাজই এক, কারণ বৃষ্টি বলছে তার বাবা মাকে মেরে ফেলেছে, এটা তার কাকু কাকিমা, আর এদিকে প্রীতম বলছে তার বাবা মরে গেছে। তো এদেরকে আর কে কাকে ট্রিট করবে বলো, দুজনেই হচ্ছে সমান। তো সেখানে যখন এদের নোংরামি ধরা পড়ে এবং এদের এই মিথ্যাচারিতা, এরা যে মিথ্যে বলেছে সেটা যখন ধরা পড়ে যায় সর্বসমক্ষে, যে এত অর্নামেন্টস নিয়ে এসছে, সেটা নিয়ে একটা বাড়িতে রয়েছে, এবং সেই অর্নামেন্টসগুলো বাড়ির লোককে, তোমাদেরকে একটু বলে দিই, যে এই বাড়িটাতে প্রথম ভাড়া ছিল, সেই অর্নামেন্টসগুলো তারা যখন বলেছিল থানা পুলিশ করার কথা বা কোনো ডকুমেন্টস দাও, মানে প্রত্যেকেরই তো একটা রিস্ক থাকে, তো তখন প্রথম মুহূর্তে বলেছিলাম যে হাত পা ধরেছিল, অনেক গল্প বানিয়ে বলেছে, সেখান থেকে তুমি মানে ইমোশনালি ফুল হতে বাধ্য, এমনভাবে ব্ল্যাকমেল করতে পারে ওরা সবাইকে। যেমন আমরা বোকা হয়েছি, বছর দেড়েক ধরে আমরা বোকা হয়েছি, আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পারিনি। ঠিক সেরকমভাবে তো তখন বলে ঠিক আছে আমরা এই অর্নামেন্টসগুলো বাড়িতে রাখবো না, কারণ অতগুলো অর্নামেন্টস তো প্রায় 40 ভরির ওপরে, এবার সেটা বাড়িতে রাখাটা একটা রিস্ক, বাড়িটা যতই ভাড়া দেওয়া হোক বাড়িওয়ালারও তো একটা রিস্ক আছে। তো সেটা তখন বললাম আমরা এগুলোকে ব্যাংকে রেখে আসবো। কোন ব্যাংকে রেখেছিলে বলো তো? বৃষ্টি আর প্রীতমকে জিজ্ঞেস করছি ঠিক কোন লকারে রেখেছিলে, বলেছে আমরা লকারে রেখে এসেছি, আর তার ডকুমেন্টস, মানে এদের কি মাইন্ড, কি মানে এদের পেছনে একটা ভালো হাত ছিল। ভালো মানুষের হাত না থাকলে এই কাজটা স্মুথলি করা এত সহজ নয়, একটা অন্য আননোন জায়গায় গিয়ে এইভাবে করাটা পসিবল নয়। কোনো লকারে কোনো সোনার গয়না রাখা হয়নি, গয়না কিন্তু বাড়িতেই ছিল, গয়না বিক্রির কথাও উঠেছিল, গয়না বাড়িতেই ছিল, এবং ওরা একটা ভুয়ো ডকুমেন্টস তাদেরকে দেখিয়েছিল। বলতে পারো সবাইকে ম্যানিপুলেট করতে পারে ওরা খুব, যে দেখো রেখে এসছি, কিন্তু তুমি তো রাখোনি, ব্যাংকের নামটা তো তোমাদেরকে বলতে হবে কোন ব্যাংকে রেখেছিলে। একটা ব্যাংকে আমি লকার খুলতে গেলে সেই ব্যাংকে আমার একটা বই করতে হয়, তাই না? তাছাড়া লকার খোলা যায় না যেখানে কোনো ডকুমেন্টস তারা শো করছে না, ডকুমেন্টস দেখায়নি, কারণ তাদের লোকেশন ট্র্যাক হয়ে যাবে, ডকুমেন্টস তারা দিতে, আর ডকুমেন্টস দেবে কী করে? ডকুমেন্টস দিলে তো ধরা পড়ে যাবে না, ডকুমেন্টসে ধরা পড়ে যাবে। যাই হোক, তো এইভাবে মানুষকে বোকা বানিয়েছে, শুধু এইভাবে না, প্রত্যেকটা মানুষের সঙ্গে অশান্তি করা, ঝগড়া করা, মিথ্যে কথা বলা, মিথ্যে বলে একরকম বলা একে, আবার এ যখন কোনো উত্তর দিচ্ছে বা কিছু করছে এর কথা আবার আরেকজনকে গিয়ে বলা, খুব সবটাই মিথ্যে, সবটাই ফেক। এবং তারা এত পরিমাণে ক্ষেপে আছে, পারলে ওদেরকে যদি সামনে পায় যে কি করবে, আমি তার মানে ভাষায় বলে বোঝাতে পারবো না যে ওদেরকে সামনে পেলে কি করবে। তারা এতটাই রেগে আছে যে তারা পুরো টোটাল শিলিগুড়ি থেকে উঠে চলে আসতে পারবে ওর এগেনস্টে কথা বলার জন্য, তারা শিলিগুড়ি থেকে উঠে আসতে পারবে ওর এগেনস্টে কথা বলার জন্য, বুঝতে পেরেছো তো? এইবার যখন এইগুলো সামনে চলে আসে, এবার দেখো বাড়িওয়ালার তো একটা, প্রত্যেকেরই তো যার যার সম্মান নিয়ে থাকে, ওদের নেই বলে কি অন্য কারোর থাকবে না? এবার বাড়িওয়ালার একটা রিস্ক থাকে যে এরকম দেওরের সঙ্গে চলে এসছে, ডিভোর্স হয়েছে, ওরা বলছে মুখে ডিভোর্স হয়েছে, কিন্তু ডিভোর্সের কোনো প্রমাণপত্র দেখায়নি, রেজিস্ট্রি যে হয়েছে তার কোনো সার্টিফিকেট দেখায়নি, কোনো কিছু একটা কোনো ডকুমেন্টস শো করেনি। সেখানে প্রত্যেকেরই একটা, বুঝতেই তো পারছো যে এই জায়গাটায় দাঁড়িয়ে একটা কনফিউশন থাকে। তো সেইখানে যখন ধীরে ধীরে আরও অনেক কিছু সামনে আসা শুরু করলো, তখন তারা ওর বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করলো, বাড়ির লোক মিন্স বৃষ্টির মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করলো, এবং বৃষ্টির মাকে যখন জানালো যে এরকম করছে আপনার মেয়ে, এরকম করছে, এই দেওরের সাথে এসছে, আমাদেরকে কোনো আইডি প্রুফ দেখায়নি, ইভেন রেজিস্ট্রি সার্টিফিকেটটাও দেখেনি, আমরা কি করে বিশ্বাস করবো একে? তারপরে এত অর্নামেন্টস তার সঙ্গে, আর ওদের ব্যবহারে সবটাতে মিথ্যেচারিতা। এখন এই মুহূর্তে একরকম বলছে, পর মুহূর্তে দেখছি অন্যরকম কাজ করছে, তাদের সন্দেহ হয়েছে, স্বাভাবিক, সন্দেহ প্রত্যেকের হয়েছে, একজনের নয়। তো সেখানে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলা হয়, তখন ওর মা বলে যে আমরা যতদিন না যাচ্ছি দয়া করে ততদিন ওদেরকে ওখান থেকে ওঠাবেন না, ওরা যেন ওখানেই থাকে, এই কথাটা বৃষ্টির মা বলেছে। এবং বৃষ্টির মা তার সঙ্গে আরও একজনকে, ওনাকে নয়, এটা বাড়ির মালিককে তো বলেছিল, আরও একজনকে
সেও যখন ফোনটা করে যে এরকম কাকিমা এই 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 ঘটনা, আমরা কিন্তু এটা মেনে নিতে পারছি না, আপনি আসুন, আপনারা আসুন এবং নিয়ে যান এখান থেকে। ও কিন্তু এরপরে এখান থেকে ওরা বেরোতে পারবে না, ওরা যা করছে, কারণ তারা কিন্তু তাদের কাছে তখনও ক্লিয়ার ছিল না যে ওর ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত কিছু আছে। ওরা ব্যাকগ্রাউন্ডটা জানতোই না, জানতো দেওরের সঙ্গে এসছে, এর মধ্যে কিছু একটা ঘটালা ব্যাপার আছে, কারণ ওরা তো কিছু ক্লিয়ার করেনি। আর তারা অন্য জায়গা থেকে জানারও কোনো ব্যাপার নেই, কারণ তখন তো এত কন্ট্রোভার্সি হতো না, ওরা তো হাইলাইটে আসেনি, ওরা ওদের মতো করে চ্যানেল দাঁড় করিয়েছিল, মানে ওদের মতো করে ভিডিও করতো। তারপরে তো রোগ ভোগ এই সমস্ত কিছু দিয়ে মানুষকে ম্যানিপুলেট করেছে এবং তারপরে গিয়ে ধরা খেয়েছে সব জায়গায়। আর ধরা খেয়েছে বলে তড়িঘড়ি ওখান থেকে পালিয়ে আসতে হয়েছে, তড়িঘড়ি পালিয়ে আসতে হয়েছে। এবং পালিয়ে আসার আগে কিভাবে পালিয়ে আসবে তার জন্য একটা দারুণ চক কষা হয়েছে, সব তথ্য প্রমাণ উঠে এসেছে। বৃষ্টি এবার যে কি করবে আমি শুধু তাই ভাবছি। যাই হোক, এবার যখন আরেকজন যখন ওর মাকে ফোন করলো যে এরকম কাকিমা এই এই ঘটনা, ওরা কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, আমরা মেনে নিতে পারছি না, আপনারা আসুন, আপনারা বাবা মা আপনারা আসুন এবং আপনাদের মেয়েকে বা মেয়ে জামাই যেই হোক না কেন নিয়ে চলে যান। এবং ওখানে সবাইকে বলেছিল বৃষ্টি প্রীতম দুজনেই যে অর্ক ওদের ছেলে, অর্ক ওদের ছেলে, এটা বলেছিল। বান্ধবী জানতো এটা দেওর, বাড়িওয়ালা জানতো দেওর, বাকি লোক তো জানতো না, বাকি আশেপাশের লোক সবার কাছে তো সেটা বলবে না আমি দেওরের সঙ্গে এসেছি, সবার কাছে বলতো ওরা হাজব্যান্ড ওয়াইফ এবং প্রীতম হচ্ছে ওর অর্কর বাবা। এবার দেখো আমি সেকেন্ড ম্যারেজ যদি করি সেক্ষেত্রে আমার বাচ্চার বাবা তো সেই হবে, আমি তো বলবোই, এটা আমি খারাপ কিছু বলছি না, তবে সবার কাছে তো বলবো না এটা আমার সেকেন্ড ম্যারেজ, এটা আর ওরা তো বলতে পারবেই না, মানে অন্য কেউ বলতে পারলেও সে তো অপারক হয়ে সেকেন্ড ম্যারেজ করেছে, তাই না, যে তার স্বামী প্রথম স্বামী ভালো না, আর ওদের ক্ষেত্রে তো সেটা না, চিট করে করেছে। তো যাই হোক, এবার যখন বললো তখন ওর মা কি বলেছিল জানো, বৃষ্টির মা তখন কি বলেছিল জানো, যে আপনারা কিছু করবেন না, আমরা যাব, আমরা যতদিন না যাই ততদিন এইভাবে থাকুক, আর ওরা বেশি দিন ওখানে থাকবে না, 1-1.5 বছরের মধ্যে ওদেরকে আমরা দুর্গাপুরে নিয়ে আসবো। এটা কিন্তু ওরা শিলিগুড়ি যাওয়ার প্রথম ঘটনা বলছি, তখন বৃষ্টির অসুস্থতা বৃষ্টি কিন্তু এখানে তুলে ধরেনি, তার আগের কথাই বলছি। তার মানে বুঝতে পারছো তো মাস্টার মাইন্ড প্ল্যানটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে, কবে শুরু হয়েছে, শুরুটা অনেক আগেই হয়েছে। তোমাদেরকে তো আমি কালকের ভিডিওতে বলেছিলামই যে আমি ওদের ফাঁসিয়ে ডিভোর্স কেস করবো এবং মোটা অঙ্কের টাকা নেবো, সেটা সে তার মায়ের সঙ্গে ডিসকাস করছে, মায়ের সঙ্গে আলোচনা করছে। অন্য ক্ষেত্রে মায়েরা হলে কী করতো, ঠাই করে থাপ্পড় মারতো, হয়তো ফোনের ওপাশে আছে কিন্তু ফোনের ওপাশ থেকেও থাপ্পড়টা মারা যায় মুখের কথার দ্বারা, তাই না। তো এই ক্ষেত্রে বলেছি না, পেছনে লোক না থাকলে এত স্মুথলি কোনো কাজ করার আগে মানুষকে দুবার ভাবতে হয়। পেছনে লোক ছিল যার কারণে সে বলল ওরা তো 1-1.5 বছরের মধ্যেই ওদেরকে দুর্গাপুরে নিয়ে আসা হবে, 1-1.5 বছরের মধ্যে। ঠিক তাই, 1 বছরের মধ্যেই কিন্তু ওরা দুর্গাপুরে চলে আসে। এবার তোমরা দেখো ওরা যখন দুর্গাপুরে যায় তখন কিন্তু ওরা বলে চিকিৎসা করাতে যাচ্ছি, কতটা ফ্রড তাহলে বোঝো, যে ভিডিও দিয়ে ওদের পেট চলছে সেই ভিডিওতে বলছে চিকিৎসা করাতে যাচ্ছে। কিসের চিকিৎসা? সুস্থ বউকে ক্যান্সারের সঙ্গে রিলেট করে চিকিৎসা করাতে যাচ্ছে, তাই না, হ্যাঁ চিকিৎসা করাতে যাচ্ছে। তাহলে গিয়েই ফ্ল্যাটে উঠলো কি করে? গিয়েই তো ফ্ল্যাটটা তো যাবে খুঁজবে, তাই না, না গিয়েই ফ্ল্যাটে উঠলো, কারণ এগুলো সব আগে থেকে সেটিং করা। তা ওরা দুর্গাপুরে যাওয়ার কিছুদিন আগেই তোর বাবা মা এসেছিল শিলিগুড়িতে, বললাম না আগে থেকেই সব বলে দিয়েছে, এখন নতুন করে সব তথ্য মানে প্রমাণ সহ সব উঠে আসছে আর কি। তো তখনই এগুলো সেটিং হয়ে গেছিলো যে এইবার আমরা দুর্গাপুরে যাব, এখানে সময় আমাদের শেষ, এখান থেকে আমাদের সব কিছু গুটিয়ে গাটিয়ে বেরোতে হবে, নাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে একই ঘটনা, তাই না বলো। তা সেই রকমই ওর বাড়ির লোকজন আগে থেকেই ফ্ল্যাট ঠিক করে ভিডিও কলে দেখা টাকা সমস্ত কিছু হয়ে গেছে, ওরা এখান থেকে গিয়ে ওখানে উঠে পড়েছে, এটাই হচ্ছে ঘটনা। এইবার দুর্গাপুরে ঢুকতে গেলে কিছু তো একটা কজ দেখাতে হবে। আমি একটা নর্মাল মানুষ, আমি পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরতে পারি, কিন্তু আমি একজন ক্রিমিনাল, আমাকে বুক ফুলিয়ে চলতে গেলে এই ক্রিমিনালটাকে ঢাকা দেওয়ার জন্য নতুন করে কোনো ক্রিমিনালি পন্থা আমাকে অবলম্বন করতে হবে, তাই না। এই যে ক্যান্সার টিউমার ক্লটিং এগুলো হচ্ছে তার অংশ। দুর্গাপুরে ঢোকার জন্য ক্যান্সার টিউমার ক্লটিং, কারণ ওরা জানতো ওরা ঠিক কবে দুর্গাপুরে ঢুকবে, তাই জন্য দুর্গাপুরে ঢোকার ঠিক 3-3.5 মাস আগে থেকেই রোগের নাটকটা শুরু হয়েছে, এবং শুরু হয়েছিল প্রেগনেন্সি দিয়ে, ওই প্রেগনেন্সি দিয়ে মানে এমন কিছু দিয়ে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে। এবার ইমোশনালি ব্ল্যাকমেল করতে গেলে একটা সফট কর্নার দরকার, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সেন্সিটিভিটির মতো একটা জায়গা থাকে, তো সেই জায়গাটাকে ওরা সেই প্লাস পয়েন্টটাকে তুলে ধরার চেষ্টা করেছে, মানে হাতিয়ার করার চেষ্টা করেছে। প্রেগনেন্সি দিয়ে শুরু করলে মানুষ ভাবে বাহ খুব ভালো হয়েছে, নতুন করে সংসার করছে, মেয়েটা এত নির্যাতিত, তাহলে মেয়েটা এখন প্রেগনেন্ট হয়েছে, তার কোনো আপডেট আজ পর্যন্ত নেই। আমি যদি
কোনো কিছুর আপডেট দেবই না তাহলে সেটা সোশ্যাল মিডিয়ায় তুলবই না, তাই না? তো নেই প্রেগনেন্সির কোনো আপডেট নেই, শুধু কিটটা দেখালো ও প্রেগনেন্ট, এইটুকুই, লাইভ প্রুফ নয়, জাস্ট কিটটা দেখালো যে ও প্রেগনেন্ট, ও বুঝতে পেরেছে প্রেগনেন্ট। তারপর থেকে অসুস্থতা, তারপরে ওর টিউমার, ক্যান্সার, এই সেই হয় না তেনা অনেক কিছু ওখানে বসে অনেক কিছু হয়ে গেছে। এবং যখন এগুলো লাগাতার দেখাচ্ছিল যে চোখ ফেটে ব্লাড বেরিয়েছে এত কিছু, ওরা তখন কিন্তু ওখানে এক্সপোজ হয়ে গেছিলো, মানুষের সন্দেহ হচ্ছিল। একটা গুরুতর অসুস্থ পেশেন্টকে মানুষ দেখলে বোঝে তার ট্রিটমেন্ট কিভাবে হবে কি না হবে, সেটা তো বোঝা যায়। একটা এই রকমের মানুষ যার কিনা টিউমার না ক্যান্সার, ওরা তো জানতোই হয় টিউমার না হলে ক্যান্সার, মানে আমরা যেখানে বুঝতে পারছিলাম হয় টিউমার না হলে ক্যান্সার, সেই মানুষ চেন্নাই থেকে আসার পরে তার বাবা মা কয়েকদিনের মধ্যে তাদেরকে রেখে কি সুন্দর চলে আসলো। আসতে পারে না তো? আসতে পারে না? আসতে পারে কেন বলো তো? কারণ এটা তো প্ল্যান, অ্যাকচুয়ালি তো কিছু হয়নি। যেমন 3 বছর ডাক্তার রেস্ট্রিকশন দিয়েছে, কোনো কাজ করা যাবে না, রান্নাঘরে যাওয়া যাবে না, বাবা মার বাড়ির পাশে থেকেও তাকে রান্না করে খেতে হচ্ছে, অথচ এই কারণে অসুস্থ বলেই নাকি বাবা মায়ের কাছে গেছে। মানে আমরাই তো কমেন্টস করতাম যে তোমার বাবা মা কেমন, তোমার বাবা মা কেন তোমাকে নিচ্ছে না, তুমি এত অসুস্থ, কি বন্ধুরা মনে পড়ে কমেন্টসগুলো? মনে পড়ে তো? কেন নিচ্ছে না? কাকু কাকিমা আপনাদের কাছে হাত জোড় করছি, প্লিজ মেয়েটার পাশে দাঁড়ান, মেয়েটার এখন এই অবস্থা। ফাইনালি মেয়েটার পাশে দাঁড়ালো, মেয়েটাকে নিয়ে গেল নিজেদের কাছে। তারপরে কি হলো? তারপরে মেয়েটা নিজেই সব করছে। সবটাই প্ল্যান বন্ধুরা, সবটাই প্ল্যান। এবং এই প্ল্যানের যে 3টে মাথার কথা বলেছি, একটা হচ্ছে বৃষ্টি, 2 নম্বর প্রীতম, 3 নম্বর বৃষ্টির মা, এরা 3 জনে মিলে পুরো একদম প্ল্যান, এটা প্ল্যান। আর এই প্ল্যানটা কিন্তু আজকের নয়, ওই যে মা বলেছিল না ওর সঙ্গে যদি ভালো থাকতে চাস তাহলে পালিয়ে যা, পালিয়ে শিলিগুড়িতে যাবে, এটা কিন্তু জানতো। তাই এই প্ল্যানটা শুরু হয়েছিল হয়তো আরও 12-13 মাস আগে থেকে, মানে 1 বছর শিলিগুড়িতে ছিল, তারপর দুর্গাপুরেও তো 1 মাস 1.5 মাস হয়ে গেল, তারও অনেক আগে থেকে এই প্ল্যানটা করা হয়েছিল যে এইভাবে করতে হবে। যার কারণে এই প্ল্যানটা হয়েছিল বলেই ওরা স্বামীর চোখে ফাঁকি দিয়ে ডকুমেন্টস সমস্ত কিছু, মানে আধার কার্ডের নাম চেঞ্জ করে, এটা করতে গেলেও তো কাউকে সাথে দরকার, তাই না? আমি একটা বাজে কাজ করতে গেলে, ক্রিমিনাল কোনো কাজ করতে গেলে আমার একটা গ্যাংয়ের দরকার। তো এইটাতেও ইনভলভমেন্ট ছিল অনেকেরই ছিল, নামগুলো আমি এখানে বললাম না, আর সব নাম আমি জানিও না, তো সেই জন্যই বলছি। তো এইগুলো করা হয়েছিল তার 1 বছর আগে থেকেই, মানে 2022-এ ওরা রেজিস্ট্রি করে 25শে নভেম্বর, 2023-এর 25শে নভেম্বর ওরা পালিয়ে যায়, বিয়ে করে 2024-এর 25শে নভেম্বর ওরা শিলিগুড়ি ছেড়ে দুর্গাপুরে আসে। মানে যেগুলোই হয়েছে সব নভেম্বরেই হয়েছে, 25 তারিখেই হয়েছে, 25 তারিখ করেই এগুলো হয়েছে। তো যাই হোক, এইবার এই যে চুলটা কেটে তো ফেলতে হয়েছে পুরো, দুর্গাপুরে তখন ঢুকবে বলে ঢোকার মুখে মুখে চুলটাকে ফেলে দিতে হয়েছে। অ্যাকচুয়ালি তো চুল ফেলার মতো কিচ্ছু হয়নি, কোনো রোগই তো হয়নি, না হলে তোমরা দেখো আজকে এত কিছু হয়ে যাচ্ছে। আমি ওর পার্সোনাল লাইফ ছেড়েই দিলাম, পার্সোনাল লাইফে ওর জীবন, ও যার সাথে ইচ্ছে তার সাথে যা ইচ্ছে তাই করতে পারে, এখানে আমি বলে দেওয়ার কেউ না, বা আমি বলে দিলে যে ও নিজেকে রেকটিফাই করবে সেরকমটাও তো না, ও সেই ধরনের মেয়ে তো নাই। কত জ্ঞান দিল দেখলে না, ভীষণ জ্ঞান আছে, ভীষণ জ্ঞান, যে পুঁথিগত শিক্ষা আর ইংলিশ জানতে হবে না ছেলের জন্য আর কি, তার জন্য ও মা হিসাবে যেটুকু শিক্ষা দিচ্ছে সেটাই অনেক। ছেলেকে শিক্ষিত করতে গেলে সবার আগে পারিবারিক শিক্ষাটা দরকার, সবার আগে দরকার পারিবারিক একটা শিক্ষা, যেখান থেকে তার বেসিকটা তৈরি হয় একদম শেষ পর্যন্ত, তাই না? যে তার পরিবারটা কেমন, বাবা মার বন্ডিংটা কেমন হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক বাবা মা আলাদা থাকে, সেপারেশনে থাকে, তারা পরিস্থিতির শিকার, সেরকম কোনো কারণ থাকে বলেই তারা আলাদা থাকে। কিন্তু এটাকে কি বলে, মানে এটাকে বলে নোংরামি শিকার বাচ্চাটা, আমি তো সেটাই বলবো। যাই হোক, বাচ্চাকে কন্টেন্ট করতে আমার ভালো লাগে না, তাই বাচ্চাকে ইচ্ছে করলে আমি মানে বলতে চাই না বাচ্চাকে নিয়ে কথা, এই কারণে চুলটাকে ফেলে দেওয়া হয়েছিল। এবং এটা সম্পূর্ণভাবে ওর মা জানতো, মা, মেয়ে আর এই দেওরকাম যে জামাইটি এখন আছে, এদের 3 জনের পুরো প্ল্যান। সেই কলকাতা থাকাকালীন এই প্ল্যানটা হয়েছে যে তোরা এখান থেকে পালিয়ে শিলিগুড়িতে যাবি, নাহলে মা বলতে পারে, যখন শিলিগুড়ির মানুষজন ফোন করে মাকে আসতে বলছে, তখন মা বলছে তাতে কি হয়েছে, বউ তো একই বাড়ির, দাদার বউ এখন ভাইয়ের বউ হয়েছে, কি হয়েছে তাতে? তার সঙ্গে মা আরও একটা কথা বলেছে, যেটা কিন্তু আমি সেদিন জানতাম না, কালকে জেনেছি। মা বলেছে এত চিন্তা করার কিছু নেই, এত ভাববেন না। কি মাসিমা বলেছিলেন এই কথাটা? বলেছিলেন, রেকর্ডিং আছে, প্রয়োজন পড়লে সেই রেকর্ডিংও দেওয়া হবে জায়গা মতো, এখানে দিয়ে লাভ নেই, এখানে কে কী করবে। মা বলছে চিন্তা করবেন না, এত ভাবার দরকার নেই। মাসিমা কাকে বলেছিলেন?
আমি একটু ঘুরিয়ে দিলাম। আপনি কাকে বলেছিলেন? আপনি তো বুঝতে পারছেন কাকে বলেছিলেন, তাই না মাসিমা? হ্যাঁ, মাসিমা বুঝতে পারছে, বৃষ্টিও বুঝতে পারছে, বৃষ্টি প্রীতমও বুঝতে পারছে, মাসিমাও বুঝতে পারছে কথাটা কাকে বলেছিল। আমি নাম প্রকাশে অনিচ্ছুক। যাই হোক, বলেছিল যে সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, একদিন বাড়ির থেকে সবাই মেনে নেবে, শ্বশুর বাড়ির লোকও মেনে নেবে। এক বাড়ির বউ, বউ তো একই বাড়ির আছে, দাদার না হোক ভাইয়ের, তাতে কী হচ্ছে, তারাও সব মেনে নেবে, ওই বাড়িতেই ও থাকতে পারবে। বুঝতে পেরেছো? আর খুব শিগগিরই 1-1.5 বছরের মধ্যে শিলিগুড়ি থেকে ওদেরকে দুর্গাপুরেও নিয়ে আসা হবে। কি করে উনি 1 বছর আগেই বুঝলেন যে 1-1.5 বছরের মধ্যে শিলিগুড়ি থেকে ওরা দুর্গাপুরে চলে যাবে? কি করে বুঝলেন? ওরা তো সবার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে এসছে। সবাই তো আর এর মধ্যে সামিল ছিল না, ছিলেন শুধু আপনি। তার মানে এই প্ল্যানটা অনেক আগে থেকে হচ্ছিল। মাসিমা ভুল বললাম? একটুও ভুল বলিনি। যদি ভুল বলে থাকি আপনি প্লিজ উত্তর দিয়ে যাবেন। আপনি তো দেবেন না, আপনার মেয়ের ভিডিওতে আপনি তো উত্তর দিয়েছেন। আপনি তো উত্তর দিয়েছেন, চেন্নাইতে বসে বলেছিলেন জামাই খুব অত্যাচার করতো, একটা 2 মিনিটের কথা স্টেটমেন্ট দিতে গিয়ে আপনার 20 বার কাট করতে হচ্ছে। মানে প্রীতম শেখাচ্ছে, আপনি একটা করে ওয়ার্ড বলছেন, শেখাচ্ছে একটা করে ওয়ার্ড বলছেন, কাট কাট হয়ে। আমরা ভিডিও করি, আমরা বুঝি কোন পোর্শন কাট হচ্ছে, কোন পোর্শন অ্যাড হচ্ছে, এডিটিং তো আমরা করি, তাই না? ভিউয়ার্সরা না বুঝলেও আমরা ক্রিয়েটার, আমরা বুঝি। আর এই কারণেই অনেক জ্ঞানের বুলি এখন দিচ্ছেন আমাদের এই বৌদিটি, অনেক জ্ঞানের বুলি দিচ্ছে। আমরা ভালো আছি, কিভাবে ভালো থাকবো, অন্যকে বোঝানোর দরকার নেই, অন্যকে ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই। জ্ঞান দিতে অনেকে আসবে, উপদেশ অনেকে দেবে, জ্ঞান আর উপদেশের কারোরই প্রয়োজন নেই। এই যে তুমি যে জ্ঞান দিলে, ওই জ্ঞানটারও এখানে কারো সোশ্যাল মিডিয়ায় কারোর প্রয়োজন নেই। জ্ঞান বা উপদেশ কেন দিতে যাবে তোমাকে? তুমি যেটা করেছো সেটা এখানে উঠে এসেছে। এর আগে তো তোমাকে নিয়ে এত কথা বলা হয়নি। আর বিশ্বাস করো বন্ধুরা, ওর অতীত কোনোভাবেই আমাদের কন্টেন্ট ছিল না। ওর অতীত খুঁজতে যাইনি, গিয়েছিলাম ওর রোগ খুঁজতে। ও রোগটাকে মিথ্যে বলছিল, সেটা খুঁজতে গিয়েছিলাম। কিন্তু সেই রোগ খুঁজতে গিয়ে যে ওর অতীতে এইসব আসবে বুঝতে পারিনি। হ্যাঁ, ও অর্ণব মণ্ডলকে টেনে এনেছে। এবার আমরা তো জানি প্রীতমর সেকেন্ড ম্যারেজ, মানে প্রীতমের সঙ্গে সেকেন্ড ম্যারেজ হয়েছে, তো সেকেন্ড হাজবেন্ড, সেখানে এটা তো আমরা জানতামই। কিন্তু জানতাম না প্রীতম ওর দেওর। অর্ণব মণ্ডল ওর স্বামীর নাম, সেটা জানতাম না। ও স্বামীর দ্বারা অত্যাচারিত বলে গেছে, সেটাই তো বিশ্বাস করেছি। এই 1 বছরের ওপরে তো সেটাই বিশ্বাস করেছি যে ও স্বামীর দ্বারা অত্যাচারিত, আমিও তো বিশ্বাস করেছি সেটাই, তাই না? কিন্তু যখন এই যে রোগ খুঁজতে গিয়ে দেখলাম না, স্বামীর দ্বারা ও অত্যাচারিত না, ওর দ্বারা, ওর আর ওর দেওরের দ্বারা ওর স্বামী অত্যাচারিত। আজকে তা না হলে আজকে জ্ঞানের বুলি কারা দেয় জানো তো? জ্ঞান কারা দেয়? যারা ফাঁকা তারাই জ্ঞান দেবে, কারণ তারা জানে আমি কথা দিয়ে একমাত্র কথাটাকে ঘোরাতে পারি, তাছাড়া আমার কাছে তার কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে তোমাদের কি মনে হয় এই মেয়ের জ্ঞানের বুলি শুনে যে এই মেয়ে চুপ করে থাকার মেয়ে, এই মেয়ে কথা বলতে পারে না? এত কিছু আমাদের জানার প্রয়োজনই নেই। তুমি অতীতে কার সাথে কি করেছো, তোমার স্বামীর সাথে তুমি কি কি করে এসছো, তোমার স্বামীর দ্বারা যে তুমি অত্যাচারিত নয় সেটা স্পষ্ট এখানে। তুমি তোমার দেওরকে বিয়ে করো না কাকে বিয়ে করো, তোমার মানে এই পার্সোনাল লাইফটাতে যাবোই না, আমরা যাইও নি, তুমি টেনে এনেছো। যাই হোক, ওইগুলো ছেড়েই দিলাম, ওগুলো তোমার রোগ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে। তোমার কি হয়েছে সেটা একটু বলো তো দেখি, একটু খোলসা করে বলো তো দেখি তোমার ঠিক কি হয়েছে। না, সেটুকুও বলতে পারছে না, সেটুকুও বলতে পারছে না যে আমার একটা জ্বর হয়েছে, আমার হাত কেটে গেছে, আমার মাথা যন্ত্রণা হয়েছে, কিছু বলতে পারছে না। তোমার যে ক্যান্সার, টিউমার, ক্লটিং কিছুই হয়নি সেটা তো স্পষ্ট, সবাই বুঝে গেছে। এটা এখন বলতে আসলে জুতোর বাড়ি খাবে। অন ক্যামেরা জুতোর বাড়ি না খেলে তোমার বাড়িতে গিয়ে সবাই তোমাকে জুতোর বাড়ি মেরে আসবে। তুমি বলতে পারছো না তোমার কি হয়েছে। কখনো বলছো আমার সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে, মানে কাউকে আর কি রিপ্লাই দিচ্ছ। কখনো বলছো আমার ক্যান্সার হয়েছে, আবার শিলিগুড়িতে সবার কাছে বলে এসেছো তোমার ক্যান্সার হয়েছে। আসবে তারাও আসবে, চেষ্টা করছি, খুব চেষ্টা করছি আমার বন্ধুদের সামনে আরও কিছু তুলে ধরার, খুব চেষ্টা করছি। আমি এই চ্যাপ্টারটা থেকে বেরোতে চাই, কারণ আমার মনে হয় মোটামুটি সমস্ত কিছু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর এর মধ্যে আমার থাকার মতো কিছু নেই। তবে হ্যাঁ, ভিডিও কেন করবো না, ভিডিওতে যেটা অসঙ্গতি দেখবো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু অনেক কিছু বলে দিয়েছি, আর নতুন করে কি। তবে হ্যাঁ, এখনই ছাড়ছি না কিছু, আমার আরও কিছু প্ল্যান আছে, এখন বলার দরকার নেই, সেটা যখন করতে পারবো তখন নিশ্চয়ই দেখাবো। তবে যত চেষ্টাই আমরা করি, এই বৃষ্টি প্রীতমকে নিয়ে যদি আরও 1টা বছর একটানা আমরা ভিডিও করে যাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাও ওরা মুখে কোনোদিনও বলবে না ওর অ্যাকচুয়ালি কী হয়েছে, রোগ। বাকিটা আমি ছেড়েই দিলাম, বাকিটাতে আমি যাবোই না, ওটা আমার ইস্যুই নয়। মানে ওর জীবনে কি করছে দেখার দরকার নেই, ও মিথ্যে বলেছে শুধু সেটুকু তুলে ধরা আমাদের কাজ, যেহেতু কন্ট্রোভার্সি করি, যে ও সব ক্ষেত্রে মিথ্যে বলেছে। ও যে অ্যাপার্টমেন্টে থাকতো কলকাতায়, সেখানে সবাইকে বলেছে ওর এই বাবা মা হচ্ছে কাকু কাকিমা। বুঝতে পেরেছো তো বৃষ্টি? তারাও উঠে আসবে, তার সবার তোমার ওপরে যে কি পরিমাণে রাগ, ও এইসব বলে এসছে যে ওর বাবা মাকে গ্যাস সিলিন্ডার বাস্ট করিয়ে মেরে ফেলা হয়েছে। তাহলে তোমাদেরকে এইটুকু স্পষ্ট করে দিতে পারলাম যে এই যে আমি বারবার বলি না ক্রিমিনাল মেন্টালিটি, প্রি প্ল্যানিং একটা গেম, এই যে
গেমটা বেরিয়ে আসলে তো আরও বেরিয়ে আসবে, মানে যত গভীরে ঢুকছি না তত নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। কোনটা ছেড়ে আমি তোমাদেরকে কোনটা বলবো। একটা ক্যান্সার পেশেন্ট চেন্নাই থেকে ঘুরে আসলো, ওটি হওয়ার কথা, বায়োপসি হয়েছে, স্ক্যান হয়েছে, বায়োপসিও হয়েছে, বুঝতে পেরেছো বন্ধুরা? বায়োপসি। আমরা আবার পড়াশোনা জানি না, আমাদের বৌদি আবার কি সুন্দর ইংলিশ পড়লো। রিডিং পড়লে রিডিং মানে দেখে দেখে পড়া আর নিজে থেকে বলা, দুটোর মধ্যে পার্থক্য আছে। বৌদির ইংলিশটা শুনে তো বুঝতেই পেরেছো বৌদি রিডিং পড়েছে। গুগল থেকে, সবই তো গুগল থেকে নামানো না, গুগল থেকে বৌদি বাংলা এগুলো সবাই জানে এখন, এখন ইংলিশ বলা কোনো ব্যাপারই না। বাংলাটা টাইপ করে ইংলিশ ভার্সানটা নিয়ে এসে বৌদি সেটা লিখে তারপরে এখানে হুবহু বলে দিয়েছে, বুঝতে পেরেছো তো? ছেলের জন্য যে ছেলেকে নিয়ে বলা হয়েছে না বারবার, যে ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও না, ছেলেকে কেন নিয়ে এসছে জানো? কেন ছেলেকে নিয়ে এসছে জানো? ছেলে হচ্ছে ওর তুরুপের তাস। ও জানে ছেলে আমার কাছে থাকা মানে আমার একটা খুঁটি শক্ত করে ধরে রাখা। তাহলে উল্টো দিকের মানুষগুলো যখন আইনি কোনো ব্যবস্থা নিতে যাবে তখন তারা আটকে যাবে এই ছেলেটার জন্য। কারণ ছেলে তো বাচ্চা, ওকে ম্যানিপুলেট করা কোনো ব্যাপার না, ও মার হয়েই কথা বলবে। জানে কোর্টে যদি কেস ওঠে, বাচ্চাকে জিজ্ঞেস করলে বাচ্চা মার হয়ে সমস্ত কথা বলবে, না মা ভালো, আমার এই নতুন বাবা ভালো, যা শিখিয়ে দেবে তাই বলবে। কারণ ও তো বুঝবে না, ও তো মাকেই ভালোবাসে, বাচ্চারা তো মাকেই ভালোবাসে, তাই না? এই কারণে ছেলের প্রতি ভালোবাসা থেকে ছেলেকে নেয়নি। ছেলের প্রতি ভালোবাসা থাকলে, ছেলের যখন শিলিগুড়িতে বসে প্রাইভেট পোর্শন থেকে যখন পুচ পড়ছিল বারবার, মানে আশেপাশের লোকজন বারবার তোমাকে বলছিল, তারা চিন্তিত ছিল ভালো ডাক্তারের কাছে নেওনি, সরকারি হসপিটাল, নামও বলে দিতে পারি, সরকারি হসপিটালে নিয়ে গেছে, তারা একটা ওষুধ মলম দিয়েছে, বাস। তোমার মাকেও পর্যন্ত, যেই মা তোমার সাথে এই এই সমস্ত কিছুতে ইনভলভ, মাকে ফোন করে জানানো হয়েছিল এত নাকি ভালোবাসে, নাতি নাকি তাদের প্রাণ, সত্যিই তাই। সে বলেছিল ওরা মরুক গিয়ে আমাকে ফোন করবেন না। তার কয়েকদিন পরেই তোমার বাবা মা তোমার কাছে আসে, ওই প্রথম যে বাড়িটায় ভাড়া থাকো। এত ভালোবাসো তোমরা তোমাদের বাচ্চাটাকে, সেটা তো বোঝাই যাচ্ছে, খুব ভালোবাসো। অন ক্যামেরা দেখানোর জন্য অনেক কিছু এখানে তৈরি করা যায়, অফ ক্যামেরা যে তোমরা কি কি করছো, যাই হোক, তারপরেও তুমি মা নিশ্চয়ই দেখছো তোমার ছেলেকে। আর কি বলবে, যেটুকু চোখে বাজছে সেটুকু বলছি, আর যেটুকু সলিড প্রুফ হিসাবে উঠে আসছে সেটা তুলে ধরছি। আর তুমি খুব ভালো করে জানো প্রমাণ হিসাবে যে কথাগুলো বলছি, একটা কথারও এগেনস্টে কথা বলার মতো তোমার কাছে কিচ্ছু নেই। এই জন্য কয়েকটা জ্ঞানের বুলি ঝেড়ে দাও। কেন তুমি নিজেকে ক্লারিফাই করতে পারছো না কেন? এই যে তুমি জ্ঞানের বুলিতে বললে না যে সবাই ওপর থেকে দেখছে, ভেতরটা কেউ দেখছে না, তাহলে তুমি বলো না ভেতরে তোমার ঠিক কি হয়েছে, বলো না। তোমার এক্স স্বামী তোমার ওপর ঠিক কিভাবে নির্যাতন করেছে, না কিভাবে নির্যাতন করেছে সেটা যেটা তুমি বলেছো ওটা ধোপে টেকেনি, কারণ ওইভাবে নির্যাতন করলে কোনো মানুষ বেঁচে থাকে না। কিন্তু অ্যাকচুয়ালি তোমার এক্স হাজব্যান্ডের যদি এরকম কোনো কিছু থাকে, সামনে একটু তুলে দাও না, দাও, তুলে দেখো, তাহলে আমরাও বলতে পারবো। কারণ আমাদের কাছে যদি 100টা জায়গা থেকে খবর আসে, 100টা জায়গা থেকে একই খবর এসছে তোমার এক্স হাজব্যান্ড ভীষণ ভালো, তোমরা চিটিংবাজ, তাহলে এটার উল্টো একটা প্রুফ তুমি দাও। প্রুফ দিতে হবে না, মুখে বলো না, মুখেও বা বলো না এখন এক্স হাজব্যান্ডের অত্যাচার বন্ধ, শ্বশুরবাড়ির অত্যাচার বন্ধ, রোগ বন্ধ। তোমার কি রোগ হয়েছে সেটাও বলার ক্ষমতা তোমার নেই? এত বলছি কেন তুমি ক্লারিফিকেশন দিতে পারবে না? কেন পারবে না? কেন দিতে চাও না? দিতে চাই না না, তুমি যা মেয়ে, তুমি আবার ক্লারিফিকেশন দিতে চাও না। একটা নেগেটিভ কমেন্ট আসছে, তুমি সেটা নিয়ে তোমরা ভিডিও করতে বসে পড়ো, আর তোমরা ক্লারিফিকেশন দিতে চাও না। এটা হয়? তোমাদের কাছে কিছু দেওয়ার নেই বলে তোমরা জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছ। কিছু ফেক আইডি ক্রিয়েট করে মানুষের মোটিভ ঘুরিয়ে দিতে চেয়েছিলে শুরুতে যে না মেয়েটার এত অসুস্থ, মেয়েটার মাথায় এমন কিছু একটা হয়েছে, হয়তো বাঁচবে না সামনের বছর, বলেছিলে না? এখন দেখো সেই ফেক আইডিগুলোর আর অস্তিত্ব আছে, মানে আর আসছে না। শুধু কোথায় আসছে? তোমার চ্যানেলে। তোমার চ্যানেলে কেউ যদি কোনো কমেন্টস করছে, তাকে রিপ্লাই করার জন্য ওই আইডিগুলো রয়ে গেছে। সেই আইডিগুলো শুধু ওই স্পেসিফিক কয়েকটা আইডি, তারাই খালি রিপ্লাই দিচ্ছে, মানে তোমাদের দায়িত্ব নিয়ে নিয়েছে। ভিউয়ার্সরা আমাদেরকে ভালোবেসে ভিউ দেয়, আমাদের ভিডিও দেখে, এতটা দায়িত্ব নেয় না যে 24 ঘন্টা ওই চ্যানেলে ওই ভিডিওটার উপরে নজর দিয়ে বসে থাকবো কে কী প্রশ্ন করলো তার রিপ্লাই দেওয়ার জন্য। এটা নিজেরাই করতে পারে, তাই না? এটা নিজেরাই করতে পারে, এতটাও বোকা ভেবো না। ওই যে বলেছি, তুমি যে জেনারেশন বিলং করছো, আমরাও সেখানেই বিলং করছি। যাই হোক, এবার তোমাদের আরেকটা দিক আমি একটু তুলে দিতে চাই। এই যে শ্বশুর বাড়ি খুব খারাপ, শ্বশুর ভালো না, শ্বশুরের একটা সাইড তোমরা তো শুনছো, অনেক কিছুই শুনছো, সবই আসবে, আস্তে আস্তে আসবে। আমি আমার ভিডিওর যারা অংশ নেয় তাদেরকে তুলতে চাই না, তবু শুধু একটা কথাই, শ্বশুর বাড়ির দ্বারা নাকি অত্যাচারিত। যে ফ্ল্যাটটায় আর কি গড়িয়া যে ফ্ল্যাটটা ওদের আছে, ওই ফ্ল্যাটটা 2021 সালে কেনা হয়েছে, ঠিক না বৃষ্টি? 2021 সালে কেনা হচ্ছে। যে ফ্ল্যাটটা কেনা হয়েছে তার কাছেই, তার পাশেই একটা ফ্ল্যাটে বহু বছর ভাড়া থাকতে, তাই না বৃষ্টি? তুমি আর তোমার হাজব্যান্ড, কি ভুল বলেছি বৃষ্টি? 7-8 বছর, 8 বছর না বৃষ্টি? আমি জানি আমি সব ঠিক বলছি বৃষ্টি,
কারণ ঠিকটা আমি ঠিক জায়গা থেকে নিয়ে এসেছি, আর তুমিও বুঝতে পারছো এই অ্যান্সারগুলো ঠিক কোথা থেকে আসছে। প্রমাণ তো আছে সব কটা জিনিসের, তাই না বৃষ্টি? তাই জন্য শুধু জ্ঞানের বুলি দিচ্ছ, বুঝতে পেরেছি। তারপরে শ্বশুরমশাই ভাবলো যে আমার ছেলের বউ, ছেলে কষ্ট করবে, আমার বউটা বিশেষ করে ভীষণ ভালোবাসতো বৃষ্টিকে, আমার ছেলের বউ এত কষ্ট করবে, কষ্ট করার থেকে আমি একটা ফ্ল্যাট কিনে দিই। তোমরা জানো ওই রকম জায়গায় একটা 3 BHK ফ্ল্যাটের বাজেটটা অনেক বেশি, প্রচুর বাজেট। তো সেখানে ওর শ্বশুর নিজস্ব পয়সায় ফ্ল্যাটটা কিনে দিয়েছে। অনেকে বলছে 2 নম্বরই ব্যবসা, 1 নম্বরই ব্যবসা। 2 নম্বরই 1 নম্বরই তো আমি যাবো না। যদি 2 নম্বরই হয় সেটার জন্য আইন আছে, আইন কেন ব্যবস্থা নেয়নি এক্ষেত্রে? আমি শুধু এইটুকু প্রশ্ন তোমাদের করতে চাই, 2 নম্বরই ব্যবসা কি সুন্দর চোখের ওপর দিয়ে করে বেরিয়ে যাচ্ছে, আইন ব্যবস্থা নিতে পারছে না, তাই না? হ্যাঁ, বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু বলার পেছনে লজিকটা একটু ধরে দেখে বলতে হয়, তাই না? যাই হোক, 2 নম্বর 1 নম্বরে আমার প্রয়োজন নেই। শ্বশুর কিনে দিয়েছিল ওই ফ্ল্যাটটা, এবং ওই ফ্ল্যাটে শুধু ফ্ল্যাট কেন, যখন ভাড়া থাকতো বৃষ্টি, রেন্টে থাকতো, তখনও বৃষ্টির জন্য কাজের লোক, রান্নার লোকের ব্যবস্থা ছিল সম্পূর্ণ। ফ্ল্যাটে যখন ফ্ল্যাট কিনে দেওয়া হয় তখনও রান্নার লোক, কাজের লোক রেখে দেওয়া হয়, এবং সেই রান্নার লোকের যে মায়নাটা সেটা শ্বশুর বৃষ্টির অ্যাকাউন্টে পাঠিয়ে দিত প্রত্যেক মাসে। কি বৃষ্টি, ঠিক বলছি না? ঠিকই বলছি, পাঠিয়ে দিত। আবার এদিক থেকে অর্ণববাবুও কিন্তু রান্নার লোকের মায়না দিত। অর্ণববাবু জানতো না যে তার বাবা টাকা দিচ্ছে, আর তার বাবা জানতো না যে ছেলে টাকা দিচ্ছে। এই মাঝখানে এই মিডিল ম্যান ছিল বৃষ্টি। 2 টাকায় বৃষ্টি নিয়ে 1 টাকা পে করতো, 1 টাকা বৃষ্টি রেখে দিত। জানো তো বৃষ্টি, তুমি যখন পালিয়ে চলে আসো না তোমার দেওরের সঙ্গে, অর্ককে যে পড়াতো সেই টিচার এসেছিল লাস্ট মাসের মায়নাটা নিতে। হ্যাঁ বৃষ্টি, তখন অর্ণববাবু জেনে গেছেন যে টিচারের মায়না ছিল 900 টাকা, তুমি নিতে 2500 টাকা। জানো বৃষ্টি, জানো? হ্যাঁ জানি আমি, তুমি জানো। যাই হোক, তো এইভাবে হচ্ছে বৃষ্টি এইভাবে মানুষকে দিনের পর দিন বোকা বানাতো। এইভাবে মানে কতটা মিথ্যাবাদী আমরা। শোনো, স্বামীর কাছ থেকে 2 টাকা 5 টাকা মানে 200-400 টাকা 500 টাকা নেবো, এটা হচ্ছে আমাদের অধিকার, তাই না বলো? পকেট মারাটা নেওয়া, এবার তার তো একটা লিমিট থাকে। 100 টাকার একটা জিনিস, সেটা আমরা 150 টাকা বলতে পারি, রোজ তো নয়, মাঝে সাঝে হয়তো 6 মাস 9 মাসে এরকম বললাম 100 টাকা দিয়ে একটা কিছু, কি 100 টাকা খরচ হলো, বললাম 150 টাকা, 50 টাকা, এটা আমাদের ইনকাম, এটা একটা আনন্দ, তাই না? পকেটে 10টা টাকা পেলে সেটা আমাদের আনন্দ। কিন্তু স্বামীর ক্ষতি হোক সেটা তো কখনো চাই না। ওই টাকাটাই রেখে দিই, আবার যদি স্বামীর কখনো প্রয়োজন হয়, যদি চাই, দৌড়ে গিয়ে সেটা কিন্তু বার করে দিই যে হ্যাঁ নাও, তাই না? কিন্তু এদের ক্ষেত্রে আলাদা। তা শ্বশুর যে টাকাটা দিত সেই টাকাটাও নিত, স্বামী যে টাকাটা দিত সেটাও নিত, 1 টাকা পে করতো, 1 টাকাও রেখে দিত। এত লাক্সারিয়াসভাবে ওকে রাখা হয়েছিল, আর এতটাই ওকে শ্বশুর ভালোবাসতো। একটা সময় বেশ কয়েক মাস দেওয়ার পর শ্বশুর তার ছেলেও তো ফোন করতো, বাবার ছেলের মতো কথা হতো, বললো যে দেখ এই মাসে আমি টাকা দিতে পারবো না, আমার একটু অসুবিধা আছে, এই মাসের টাকাটা তুই দিয়ে দে, কারণ তুইও তো ইনকাম করিস। তো ছেলে বলছে, মানে অর্ণববাবু বলছে, কেন, টাকা তো আমিই দিই, তুমি কেন দিতে যাবে, আমার বাড়ির কাজের লোকের টাকা তুমি কেন দেবে? তখন বলছে, কেন, আমি তো বৌমাকে প্রত্যেক মাসে টাকা পাঠাই। কি বৃষ্টি, বৃষ্টি এগুলোও জানে। বৃষ্টি যখন পালিয়ে চলে আসে না তার দেওরের সঙ্গে, ঠিক তার দিন 15 আগে বোধ হয় শ্বশুর কাছ থেকে ফোন কেনার টাকা নেওয়া হয়েছে, মানে শ্বশুর দিয়েছিল, পাঠিয়েছিল অ্যাকাউন্টে। কি বৃষ্টি, কত হাজার টাকা আমি সেটাও জানি, কিন্তু এখানে বললাম না। ভুল বলেছি? বলিনি। এই জন্যই তুমি চুপ করে আছো, বলছো এদেরকে উত্তর দেবো না, যে যা বলছে বলুক, উত্তর দেবো না। কি করে উত্তর দেবে? যারা অত্যাচার করবে তারা নির্দ্বিধায় তোমায় এত স্বাধীনতা দেবে? দেবে বলো? এত ভালো রাখার চেষ্টা করবে? আবার কি সুন্দর জ্ঞান মারলে লাস্ট ভিডিওর আগের ভিডিওতে, যে আমি অভ্যাস নেই তো এখন রান্না করতে একটু অসুবিধা হচ্ছে আমার। তোমার যখন ফ্ল্যাটে থাকতে রান্নার লোক ছিল, কাজের লোক ছিল, রান্না তো করতে না বৃষ্টি, তাহলে দেওরকে নিয়ে যখন শিলিগুড়িতে ওই টিনের ঘরটা, আমরা ওপরে টিনের চালে সংসার করছিলে, তখন তো দিব্যি রান্না করছিলে। তখনও তো তোমার অভ্যাস ছিল না, কি করে করছিলে রান্না? বন্ধুরা, যারা তোমরা বৃষ্টিকে ভালোবাসে, কাইন্ডলি এই এতগুলো প্রশ্ন করলাম, একটা প্রশ্নেরও যদি পারো একটু উত্তর নিয়ে এসো, একটা। মানে এখানে এসে আমার কমেন্ট বক্সে ঠিক বৃষ্টির মতো অনেক জ্ঞান মারতে আসে তো অনেক জ্ঞানদাতারা, একটা প্রশ্নের উত্তর নিয়ে এসো না। তোমাদের সেই ক্ষমতা হয় না, শুধু আমার কমেন্ট বক্সে এসে অনেক কিছু লেখার ক্ষমতা হয়। চাও না একটু? ও বৃষ্টিকে তো আবার প্রশ্ন করলে কমেন্টটা তো আবার ডিলিট হয়ে যায়, তাই না? মানে নেগেটিভ প্রশ্ন হবে না, ও তোমরা ভালো ভালো কাজ করছো এগুলো থাকলে তখন একটা লাভ স্টিকার, আর ওই যে ফেক আইডির দালালরা তারা আছে বসে বসে, মানে ওগুলো ওরা নিজেরাই ও তখন আছে বসে তার রিপ্লাই দেওয়ার জন্য, তারা বসে আছে। তো বৃষ্টি, আমি কি কোনো কথা ভুল বলেছি? কোনো কথা ভুল বলেছি? যার স্বামী এত অত্যাচার করবে, লোহার রড দিয়ে মারবে, সিগারেটের চাকা দেবে, তার স্বামী তার স্ত্রীকে এত স্বাধীনতা দেবে? বন্ধুরা তোমরা বলো। তার স্বামী তার স্ত্রী বলছে আমার ছেলের মানে এই, সে মানে ভেরিফাই না করেই টাকাটা দিয়ে দিচ্ছে।
কাজের লোকের মায়না টাকা এই দিয়ে দিচ্ছে, আমার এটা লাগবে দিয়ে দিচ্ছে। শ্বশুরমশাই এত অত্যাচার করতো, শ্বশুরমশাই নাকি ভালো না, শ্বশুরমশাই ভালো না। শ্বশুরমশাই বৌমার জন্য একটা ফ্ল্যাটও কিনে দিল, গোটা ফ্ল্যাট কিনে দিল, রান্নার লোকের ব্যবস্থা করে দিল। সেই টাকাটা সে দুর্গাপুর থেকে কলকাতায় পাঠাতো বৌমার অ্যাকাউন্টে। ব্যবসা নিয়ে তো তোমরা শুনেছই যে বৃষ্টি যখন মিশোতে বিজনেস করতো তখন তার প্রোডাকশনটা কোথায় ছিল, কে টাকা ইনভেস্ট করতো, তোমরা তো নিশ্চয়ই সমস্তটাই জানো, সবটাই তোমরা জেনে গেছো। বৃষ্টি ভুল বললাম তাই না? শ্বশুরমশাই খুব অত্যাচার করতো। আবার তুমি শিলিগুড়িতে গিয়ে কী বলেছিলে? তুমি তো বলো নি, তোমার দেওর বলেছে, মানে ভেরুয়া দেওরটা সবসময় তোমার সঙ্গেই তো থাকতো, যে অর্ক পেটে থাকতে নাকি তোমাকে খেতেও দেওয়া হয়নি। আবার এই গল্পও দিয়েছো যে তোমার হাজব্যান্ডের নাকি প্রচুর টাকা লোন। কোথায় লোন আছে বলো তো, কোন ব্যাংকে, একটু নামটা বলো তো, আমি তাহলে ব্যাংক অবধিও যেতাম। একটু নামটা বলে যেও যদি পারো। এত ভালোবাসতো তোমাকে তোমার শ্বশুরমশাই, তুমি কি অবদান দিয়েছিলে বৃষ্টি, কি করেছিলে? এত খারাপ, তোমার শ্বশুর খারাপ, তোমার স্বামী খারাপ। এই সেই বৃষ্টি, এই হচ্ছে সেই মেয়েটি, যেই মেয়েটি তার শ্বশুরবাড়ির লোককে তার হাজবেন্ডের এগেনস্টে করে দিয়েছিল মিথ্যে কথা বলে। আমি আর বললাম না বৃষ্টি কি বলেছো, কি বলেছো সেটাও আমি জানি, কত প্রমাণ দিতে বলবো তোমাকে, তুমি তো চারিদিক থেকে ফেসে গেছো, তাই আর কি বলেছো সেটা বললাম না। মনে পড়ে তো কি বলেছিলে তোমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে? আর তারা এই তাদের ছেলের বউকে এতটাই ভালোবাসতো, তারা তাদের ছেলের বউকে বিশ্বাস করেছিল, নিজের ছেলেকে বিশ্বাস করেনি। সেই জন্য বেশ কয়েক মাস নিজের ছেলের সাথে কিন্তু তার বাড়ির লোক কথা বলতো না, শুধু সম্পর্ক বৌমার সঙ্গেই ছিল। তাহলে এখানে তোমাদেরকে তুলে দিয়ে গেলাম, আরও অনেক কিছু তোলার আছে, সাথে থেকো। এর পরে একটা ভিডিও আসছে তোমাদের নিজেদেরই করা কিছু প্রশ্নের উত্তর নিয়ে, বৃষ্টি প্রীতমকে নিয়ে এই মিথ্যের রহস্যের আরও কিছু উন্মোচন করব। সাথে থেকো, ভালো থেকো, কেমন লাগলো ভিডিও জানিও, টাটা।